আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লিকফানেলে কিভাবে অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ বানাতে পারি সেইটার সম্পর্কে আলোচনা করব। মূলত অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজগুলা অ্যাজ ইউজুয়াল আমরা যেসব ব্লগ পোস্ট দেখি ওই রকম টাইপেরই আমরা পেজগুলাকে ডিজাইন করি, কিন্তু এই অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজগুলার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা সেখানে মানে কাস্টমারদেরকে পার্টিকুলার দেখাচ্ছে কোনো একটা প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করার জন্য চটকদার হেডলাইন, ছবি, এইসব টাইপের, যে না এখনই ক্লিক করুন এরকম টাইপের স্পষ্ট যে সিটিয়ে বাটন টাটন এগুলা দিয়ে মানে একটা বিজ্ঞাপন টাইপের আর কি পেজ বানানো হয়। এখানে আমরা একটা স্যাম্পল দেখতে পাচ্ছি, দেখেন। সিম্পল কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা ব্লগের টাইটেল, ছবি, কিছু লেখা, আরেকটা ইমেজ, একটা বাটন, এই টাইপের যে পেজগুলা, এই টাইপের পেজগুলাকে বলা হচ্ছে অ্যাডভার্টোরিয়াল পেজ। এই অ্যাডভার্টোরিয়াল পেজকে আমরা কেন ব্যবহার করা হয় বা এই পেজগুলাকে কি টাইপের কাজে ব্যবহার হচ্ছে সেটা একটু বলি। বিভিন্ন সময় আপনারা দেখবেন যে ক্লিক ব্যাংক বলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম আছে, ক্লিক ব্যাংক। তো এই ক্লিক ব্যাংক প্ল্যাটফর্মে যারা ক্লিক ব্যাংকের কাজ করে তারা দেখাচ্ছে এই টাইপের পেজগুলাকে স্পেশালি বেশি বানায়। এবং দেখেন এই যে এইখানে আপনি যখন ক্লিক করবেন একটা এই পেজে, আপনি অ্যাড এর মাধ্যমে এই পেজটাতে যখন আসতেছেন, তখন এইখানে যখন ক্লিক করবেন তখন দেখেন আপনাকে একটা ডিফারেন্ট ইউআরএল এ নিয়ে যাচ্ছে, এবং এই ইউআরএলটা কিন্তু এই যে এইখানে মানে ওয়েট লস রিলেটেড, মানে সে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সেই প্রোডাক্টের যে পেজ সেইটা মূলত এই টাইপের কাজেই এই রকম টাইপের অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ ব্যবহার করা হয়। এখন এইটাকে অনেকেই এই টাইপের পেজ বানানোর পরে অনেকেই আছে যে বাটনে ক্লিক করলে পপ আপে পপ আপ আসবে, সেখানে হয়তো একটা অপট ইন ফর্ম থাকলো, সেই অপট ইন ফর্মটা পূরণ করার পরে সে যে পেজটাতে নিয়ে গেল সেই পেজটাতে আমরা এরকম টাইপের পেজ দেখতেছি, আর প্রথমে একটা অ্যাজ ইউজুয়াল রেগুলার অপট ইন ফাইনালি আমার স্টেপে থাকতেছে। এভাবেও কেউ কেউ করে, কেউ কেউ আছে যে ডিরেক্ট এরকম টাইপের ল্যান্ডিং পেজ তৈরি করে সেখানে হয়তো বা এই টাইটেলে লিঙ্ক দিয়ে দিছে, বা এইসব ইমেজ গুলাতে দেখেন এখানে যেমন এই ইমেজটাতে লিঙ্ক করা আছে, বাটনে লিঙ্ক করা আছে। তো যেখানে আপনি ক্লিক করেন না কেন আপনাকে কিন্তু ওই ওই পার্টিকুলার অ্যাফিলিয়েটেড যে লিঙ্কটা, এই দেখেন অ্যাফিলিয়েটেড লিঙ্ক, সেই অ্যাফিলিয়েটেড লিঙ্কে কিন্তু নিয়ে যাইতেছে। এইটাই আর কি মূলত আমরা এই অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজের ভিতরে করে থাকি। এখন ডিজাইন যে আমাদের শুধুমাত্র এই একটাই ডিজাইন বা এরকম কোনো কিছু না, আপনি যদি অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ লিখে গুগলে সার্চ করেন এবং এখানে ইমেজের ভিতরে আসলে কিন্তু বিভিন্ন টাইপের ল্যান্ডিং পেজ, আপনারা অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন। যেমন দেখেন এই একটা, কিন্তু স্পেশালি আমরা যেটা বললাম যে আমাদের কিন্তু মূলত অ্যাজ ইউজুয়াল যে রেগুলার ব্লগ, কিন্তু এখানে একটা সিটিএ বাটন থাকবে, তারপরে অ্যাট্রাকটিভ টাইটেল, ছবি, স্টোরি, যেটা থাকবে মানে ইউজার এঙ্গেজিং, যে হ্যাঁ আপনি বিশ্বাস করে সেখানে আহ, ওই বাটনে ক্লিক করতে বাধ্য হবেন টাইপের এঙ্গেজিং স্টোরি, এইগুলা আসলে অ্যাডভার্টোরিয়াল পেজের মূল বিষয়। এখানে দেখেন এই একটা, তারপরে এই একটা, এগুলো কিন্তু সবই অ্যাডভার্টোরিয়াল পেজের স্যাম্পল আর কি। আপনারা এখানে গুগলে খোঁজাখুঁজি করলে এগুলো পেয়ে যাবেন, এবং এগুলা কিন্তু ডিজাইন কিন্তু খুব সিম্পল। আপনারা কিন্তু যারা মোটামুটি ক্লিক ফানেলে কাজ পারেন তারা কিন্তু এটা একদম তাদের জন্য পানি ভাত। যারা দেখাচ্ছে ক্লিক ফানেল সম্পর্কে এই ভিডিওটাতেই আপনারা প্রথম দেখতেছেন, তারাও কিন্তু এই ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত দেখেন, এরকম একটা ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট পেজ বানানো তাদের জন্য কোনো ব্যাপারই হবে না। আর এই টাইপের পেজ বানায় জেনারেলি আপনি ক্লায়েন্ট ভেদে $20 $30 কিন্তু চার্জ করে ফেলতে পারবেন ইজিলি। তারপরে দেখেন এই টাইপের পেজ আপনি পাবেন। এই টাইপের পেজের এটা পার্টিকুলারলি এই পেজটা অনেক লম্বা একটা পেজ। এই পেজের ক্ষেত্রে আপনার $20 $30 না, এই ক্ষেত্রে আরো বেশি চার্জ হয়। আসলে কস্টিংটা ডিপেন্ড করতেছে আপনার পেজটা কতটুকু কমপ্লেক্স সেটার উপরে। আমি যে আপনাকে এখানে যে স্যাম্পলটা দেখাইছি, এই পেজটা আপনি $20 বা $30 দিলে পরে কোনো সমস্যা নেই, আপনি দিতেই পারেন এটুকু। খুব সিম্পল কাজ। অনেকেই আছেন যারা একেবারে নিউবি, তারা দেখাচ্ছে যে $10 $15 যদি এই পেজটা করেন তাহলেও সেটাও আসলে কোনো
সমস্যার কিছু না, কারণ এই পেজটা বানাইতে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে যে 10-15 মিনিট লাগবে যদি আপনি হচ্ছে কনসেন্ট্রেশন নিয়ে কাজ করেন। কিছুই নাই পেজের ভিতরে, শুধু জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতেছেন, আপনি একটা টাইটেল দিতেছেন, দুইটা ছবি আপলোড করে দিতেছেন, একবারে একটা প্যারাগ্রাফ নিয়ে দিতেছেন, একটা ছবি দিতেছেন, একটা বাটন দিচ্ছেন, আর এখানে একটু ফুটার দিচ্ছেন। আর এই টাইপের পেজের ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, আপনাকে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আমাদেরকে যেটা যে এই যে ডিক্লারেশন গুলা দিতে হয় যে এই সাইটের সাথে ফেসবুক, আপনি যদি ফেসবুকে অ্যাড চালান তাহলে পরে আপনার হচ্ছে এই টাইপের একটা আহ, নিচে একটা লাইন এখানে অ্যাড করে দেওয়া হয় যে এই সাইটের সাথে ফেসবুকের কোনো রিলেশন নাই, সেইটা সেই কনসেন্ট আপনার হচ্ছে আর এখানে একটা এফডিএ কম্পাইলেন্স হচ্ছে আপনি নোটি, এগুলো জাস্ট কমন, এগুলো আপনি এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর সেই সাথে সাথে প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, ওয়েট লুজ, এটা ওয়েট লুজ ডিসক্লেমার, এখানে আপনার শুধু ডিসক্লেমারও হতে পারে, আপনার আর্নিং ডিসক্লেমার, ডিএমসিএ পলিসি, কন্টাক্ট, এইগুলা এইসব বাটনগুলো থাকে। এখন এই পেজটা হচ্ছে ওয়েট লুজ রিলেটেড, এই জন্য আমাদের ফুটারে আমরা ওয়েট লুজ ডিসক্লেমার দিছি, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই জিনিসগুলো জেনারেলি এই টাইপের কাজ হয়। তো আমি এর জন্য একটা ফানেলের ভিতরে আমি একটা নতুন স্টেপ নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, একদম শুরু থেকেই যে নেম অফ দ্য ফানেল স্টেপ, আমি এখানে ফানেলের স্টেপের একটা নাম দিয়ে দিচ্ছি। এটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো সময় তো মডিফাইও করতে পারবেন। আমাদের স্টেপটা আসলে একটু ক্রিয়েট হয়ে নিক, ততক্ষণে আমরা আরেকটু যদি কিছু স্যাম্পল ট্যাম্পল আছে কিনা একটু দেখি। উম, এরকম আপনারা হচ্ছে গুগলে সার্চ করলে এরকম অনেক ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন। দেখেন ওই যে যে পেজটার কথা বলতেছিলাম ওইটা এই সিমিলার টাইপের ল্যান্ডিং পেজ। আমরা যদি এটা ওপেন করি, দেখেন এই যে এই টাইপের আপনারা এখানে বহুত, কিন্তু এখানে পিওর ল্যান্ডার বলে যে সাইটটা আছে এখানে কিন্তু আপনি অনেক রকমের এই যে ল্যান্ডিং পেজ গুলো দেখতে পাচ্ছেন। জেনারেলি এই টাইপের ল্যান্ডিং পেজ গুলাই হচ্ছে দেখতে খুব সিম্পল, বাট এই টাইপের ল্যান্ডিং পেজ গুলো অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজের জন্য বেশি চলে, যেটা ক্লিক ফানেল বা আপনি চাইলে এটা গো হাই লেভেলও বা সিস্টেমি ডট আইও এইসব প্ল্যাটফর্মে আপনি ইজিলি কিন্তু একইভাবেই বানাতে পারবেন। আচ্ছা, তা আমরা এখানে এখন আপনি চাইলে রেগুলার অ্যাজ ইউজুয়াল অপটিন, ইমেল ইমেল অপটিন এই টাইপের পেজ নিতে পারেন, সেলস পেজও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এই যে এমআইএসসি এই টাইপের পেজ নিয়ে আপনি ব্ল্যাঙ্ক স্টার্ট করতে পারেন, সেটাও আপনি করতে পারেন। আবার চাইলে আপনি ক্লিক পপ, এগুলো হচ্ছে ক্লিক পপের এগুলো হচ্ছে জেনারেলি অপটিন পেজই, কিন্তু হচ্ছে এই পেজগুলোকে আমরা ওই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এ বেশি ব্যবহার করা যায়। তো এখানে মনে করেন আপনি একটা ক্লাসিক্যাল পপ অপটিন পপ আপ এই পেজটা টেমপ্লেটটাই সিলেক্ট করলাম আমরা জাস্ট। এখন এখন টাইপটা সিলেক্ট করলে কি হয়, আমরা ক্লিক ফানেল ক্লাসিকের ক্ষেত্রে জানি যে আমাদের যে পেজের যে আমরা নামটা দিই সেটার নিচে এই টাইপটা কিন্তু শো করে দেয়। এবং ক্লিক ফানেল ক্লাসিকের ক্ষেত্রে আমরা হচ্ছে উম, এক একটা টাইপের পেজে এক 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 রকমের এলিমেন্ট যে পেজ এডিটরে আছে সেগুলোর তারতম্য আসলে দেখতে পারি। তো এইখানে অ্যাকচুয়ালি আপনি অপটিন বা সেলস পেজ বা এই হচ্ছে ক্লিক পপ বা এমআইএসসি এগুলো যে টাইপটাই নেন না কেন, এখানে আপনি যে এলিমেন্ট গুলা সেগুলোর খুব বেশি একটা তারতম্য আপনি এখানে দেখতে পাবেন না। তো আমি হচ্ছে অ্যাডভার্টোরিয়াল, এটা হচ্ছে আমাদের লোড হয়ে গেছে, আমি এটাকে এডিটরে ওপেন করে নিচ্ছি। এখন এখানে আমরা একটু হচ্ছে দেখে নিই, এবং আপনারা যখন ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ করবেন তখন কিছু যদি আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে ক্রোম ব্রাউজারের জন্য কিছু এক্সটেনশন আপনারা নিয়ে নিতে পারেন। এক্সটেনশন রিলেটেড আমাদের ডিফারেন্ট ভিডিও আছে, সেখান থেকে কোন কোন এক্সটেনশন আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য হেল্প হয় সেগুলো সম্পর্কে বলা আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন। তারপরেও আমি এখানে আবারও কয়েকটা টুলসের হচ্ছে কয়েকটা এক্সটেনশনের নাম বলতেছি। আপনারা যদি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন তাহলে ফায়ারফক্সেও আপনি ওই এক্সটেনশন গুলা খুঁজে নিতে পারেন। তো এইখানে দেখেন আমাদের হচ্ছে এইখানে কি ফন্ট ব্যবহার করতেছে, বা ফন্টের ওয়েট কত, বা হচ্ছে আপনার ফন্টের সাইজ কত, কালার কি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার কি, এইসব জিনিসগুলো আমাদের দরকার পড়বে। এই জন্য আমি হচ্ছে বেসিক্যালি এখানে দেখেন কালার জিলা বলে যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা ব্যবহার করি কালার পিকিং এর জন্য। তো এই এক্সটেনশনটা যখন আমি ইনস্টল করব তখন এখানে ক্লিক করে জাস্ট আমার দেখেন যে জায়গায় আমি ধরতেছি সেই জায়গা থেকে আমার কিন্তু ধরার পরে একটা ক্লিক করলে পরে আমার ওই জায়গার কালার কোডটা কপি হয়ে যাচ্ছে। এখন দেখেন আমি এই যে এখানে পেস্ট করলাম, দেখেন আমার যে কালার কোডটা আমি কপি করছি এখানে পেস্ট হয়ে গেল। আবার এরকম ভাবে
আমি যদি হচ্ছে এইখানে আমাদের আছে হোয়াট ফন্ট, এই হোয়াট ফন্ট এক্সটেনশনে ক্লিক করলে পরে দেখেন আমাদের এই যে এখন কিন্তু আপনার পেজের মধ্যে যেখানেই নেন না কেন আপনার আমাদের এই পেজে এইখানে হচ্ছে পপিন্স ফন্ট ব্যবহার করা হয়েছে পুরো বডিতে, এই জন্য পপিন্স দেখাইতেছে আমরা বডির বিভিন্ন জায়গায় নড়ায় নিয়ে গেলে। কিন্তু পার্টিকুলার যদি আপনার মনে করেন কোনো একটা টেক্সটের ডিফারেন্ট কোনো ফন্টও ব্যবহার করা হইতো, সেই টেক্সটের উপরে নিয়ে যে ক্লিক করলে দেখেন সেই টেক্সটের ডিটেলস আপনাকে শো করাই দিচ্ছে যে এটা পপিন্স ফন্ট 700 মানে বোল্ড, মানে ফন্টের ওয়েটটা হচ্ছে 700 বোল্ড। আপনার যদি এটা এইখানে ক্লিক করে দেখেন এখানে দেখাইতেছে ওয়েট হচ্ছে 800, এটা হচ্ছে এক্সট্রা বোল্ড করা আছে এই জন্য। তারপরে ফন্টের সাইজ কত পিক্সেল সেটা দেওয়া আছে, লাইন হাইট দেওয়া আছে। জেনারেলি আমরা ক্লিক ফানেলের যেহেতু আমরা হচ্ছে এখানে এই ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডারে যখন কাজ করি তখন হচ্ছে আমরা ফন্টের সাইজ সিলেক্ট করে দিলে আমাদের কিন্তু লাইন হাইটটা আর ওইভাবে আলাদাভাবে ঝামেলা করা লাগতেছে না, ক্লিক ফানেল অটোমেটিক এটা ম্যানেজ করে নেয়। আচ্ছা, তারপরে এইখানে আমাদের এইটা হচ্ছে প্যারাগ্রাফের এই ক্ষেত্রে 16 পিক্সেল ব্যবহার করা, ফন্ট আমাদের হচ্ছে পপিন্সি ব্যবহার করছে। আমরা যদি নিচে আসি এইখানে দেখেন 18 পিক্সেল ব্যবহার করা হয়েছে। এখানে বাটনে আমাদের ব্যবহার করা হয়েছে 28 পিক্সেল। এগুলো কিন্তু আমরা এই হচ্ছে এক্সটেনশন গুলার মাধ্যমে খুব ইজিলি দেখে নিতে পারি। তো এই এক্সটেনশন গুলো আপনারা হচ্ছে রেখে দিতে পারেন। আবার আরো একটা এক্সটেনশন আছে দেখেন এখানে যে আমি এটা খুব পছন্দ করি, গো ফুল পেজ এক্সটেনশন। এই এক্সটেনশনটার কাজ হচ্ছে আপনি পুরো পেজটার একটা স্ক্রিনশট নিতে পারবেন। মনে করেন আপনি কোনো একটা ফাইবারে বা আপওয়ার্কে কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, বা যেখানেই আপনি কাজ করেন না কেন, আপনি ক্লায়েন্ট আপনাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনি তাকে পাবলিক ভিউ দেখার জন্য এই ইউআরএলটা দিলেন, কিন্তু সে দেখা যায় পাবলিক ভিউ দেখার আগে সে বলতেছে আমি আমাকে একটা ফুল পেজ স্ক্রিনশটও দিয়ে দাও দেখি কেমন হয়েছে। বা আপনি প্রজেক্ট জমা দেওয়ার সময় আপনি প্রজেক্টের একটা ফুল পেজ স্ক্রিনশট কিন্তু হচ্ছে অ্যাটাচমেন্টে দিয়ে দিতে পারেন। তো সেই জন্য এই গো ফুল পেজ এক্সটেনশনটা আপনার কাজে দিতে পারে। এটাতে দেখেন জাস্ট শুধু আমি যখন একবার করে ক্লিক করতেছি পুরো পেজের একবার করে কিন্তু স্ক্রিনটা ক্যাপচার হয়ে গেল, এবং পুরো পেজটা দেখতে কেমন সেটা একবারে সে আমাদেরকে এখানে দেখা দিচ্ছে। আপনি চাইলে পিডিএফ ভাবেও ডাউনলোড করতে পারেন, আপনি চাইলে পিএনজিও ডাউনলোড করতে পারেন। জাস্ট যেভাবে আপনি ডাউনলোড করতে চান সেটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। আবার যে শুধু পিএনজি তাই না, আপনি এখান থেকে সেটিংস থেকে ইমেজের ফরম্যাটও আপনি চাইলে এখান থেকে জেপিজি করে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারেন। পিডিএফ এর ক্ষেত্রে আপনি হচ্ছে পেপার সাইজ আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। এইগুলা আচ্ছা, আমরা এখন ব্যাক আসি। আমাদের এডিটরটা লোড হয়ে গেছে, তো আমাদের ডিফল্ট ভাবে আমাদের যেসব আগের থেকে যে যেহেতু আমরা একটা প্রিমেড টেমপ্লেট ব্যবহার করছি, তো এইগুলো আমি সব হচ্ছে ডিলিট করে দিতেছি। আগের যা কাজ ছিল সেগুলো ডিলিট করে দিয়ে আমি এইখানে আমি হচ্ছে আবারও এই কালার জিলা ব্যবহার করে আমার যে মেন ব্যাকগ্রাউন্ডের কালারটা সেই মেন ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি পিক করে নিলাম। এবার আমি হচ্ছে সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এসে আমি বিজি কালারের এইখানে আমি দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার ফুল বডিতে আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেল। তারপরে আমি দেখতেছি কি যে আমার এখানে একটা হচ্ছে পুরোটা একটা সেকশন নিলেই কিন্তু আমার ডিজাইনটা হয়ে যাচ্ছে এইটুকুর জন্য। তো এর জন্য দেখেন এখানে কিন্তু ফুল পেজ মানে ফুল পেজ সেকশন এখানে আমাদের যেটা যে ফুল উইডথ সেকশন ব্যবহার করে নাই, আমাদের এখানে ওয়াইড সেকশন ব্যবহার করা হয়েছে। তো আমি হোয়াইট সেকশন একটা নিয়ে নিলাম, এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করা হয়েছে হোয়াইট কালার। তো আমি এই সেকশনের সেটিংস থেকে ব্যাক বিজি কালার আমি হোয়াইট করে দিলাম, এবং এখানে একটা বর্ডার ব্যবহার করা হয়েছে। তো এই বর্ডারটাকে আমরা একটু পেজটাকে জুম করে আমরা যদি কালার জিলা দিয়ে বর্ডারের উপরে একটু ধরে বর্ডারের কালারটা নিয়ে নিই, দেখেন E4 এই কালারটা ব্যবহার করা হয়েছে। তো আমি হচ্ছে সেকশনের অ্যাডভান্সের ভিতরে যে বর্ডারের ভিতরে ফুল বর্ডারই দিয়ে দিলাম 3 পিক্সেল E4 আমি 3 পিক্সেলে দিলাম। এখন আপনাদের যদি 1 পিক্সেল লাগে তাহলে 1 পিক্সেল দিলেন, 10 পিক্সেল লাগলে 10 পিক্সেল। তো আমার কাছে মনে হইতেছে 3 পিক্সেল দিলেই আমাদের এই ডিজাইনের এইখানকার সাথে মিলে যাইতেছে। এইবারে আমাদের কাজ হচ্ছে একটা টাইটেল নেওয়া। আমরা তো জানি যে অলরেডি আমাদের এখানে হেডলাইন বা এইসব প্যারাগ্রাফ সব জায়গায় পপিন্স ফন্ট ব্যবহার করছে, একটাই ফন্ট ব্যবহার করছে। তো আমরা চাইলে একবারে সেটিংস থেকে টাইপোগ্রাফি থেকে কন্টেন্টের ফন্ট আর হেডলাইনের ফন্ট একবারে আমরা এই পপিন্স ফন্টটাকে সেট করে দিতে পারি। এইটা হচ্ছে গুড প্র্যাকটিস আর কি। যদি আপনি আপনার ওভারঅল একটা একটা বা দুইটা ফন্ট ব্যবহার করেন, আপনি হতে পারে যে টাইটেল বা হেডলাইন গুলোতে আপনি একরকম ফন্ট
ব্যবহার করতেছেন, আপনি প্যারাগ্রাফে আরেক রকম ফন্ট ব্যবহার করতেছেন। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট দেখা যাচ্ছে সেটিং থেকে টাইপোগ্রাফিতে আপনি কন্টেন্টে সাপোজ আপনি রোবোটো ব্যবহার করতে চাচ্ছেন, হেডলাইনে পপিন্স ব্যবহার করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হেডলাইনের জন্য পপিন্স নিলেন, কন্টেন্টের জন্য আপনি রোবোটো নিলেন, এই আর কি। এভাবে করে আপনারা হচ্ছে এখান থেকে সেটিং করে দিতে পারেন। আমি সেটিংস করে একবার করে সেভ করে দিতেছি। আমার আসলে কাজ করতে করতে অল্প একটু করে কাজ করি আর কন্টিনিউয়াস সেভ করতে থাকি, তাহলে পরে অনেক সময় আছে যে কারেন্ট চলে যায় বা অনেক প্রবলেম হয়, তখন দেখা যাচ্ছে যে আমার যতটুকুই কাজ করি না কেন সেই প্রোগ্রেসটা যাতে না হারায়। তো এইখানে এখন আমি পুরো টেক্সটটাকে কপি করতেছি। আমরা অলরেডি কিন্তু দেখছি এখানে 36 পিক্সেল হচ্ছে হেডলাইন ব্যবহার করছে। তো এইখানে আমি হচ্ছে একটা ওয়ান কলাম রো নিলাম। রো নেওয়ার পরে আমি একটা হেডলাইন এলিমেন্ট নিয়ে আমি পুরো টেক্সটটাকে পেস্ট করে দিলাম, এবং এইখানে আমাদের হচ্ছে 36 পিক্সেল আমরা দিয়ে দিচ্ছি। দেখেন, আচ্ছা, ট্রিক ইউ ক্যান, আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কিন্তু ফন্টের এইখানে আমরা পপিন্স 800 ওয়েট ব্যবহার করছি, কিন্তু আমাদের এইখানে আমরা 700 পাইতেছি। আমাদের ক্লিকফানে ক্লাসিকে কিন্তু 800 বা 900 করার মতো স্কোপ থাকে না। সেই কাজটা যদি কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে এখানেই দেখা দিচ্ছি। যেহেতু পপিন্স হচ্ছে গুগলের একটা ফন্ট, সো আমরা পপিন্স ফন্ট লিখে যদি আমরা সার্চ করি, তাহলে পরে দেখেন গুগল ফন্টের কিন্তু লিংক আমাদের শুরুতেই আসতেছে। গুগল ফন্টের ভিতরে আমরা গেলাম। এখন এই ফন্টটাকে আমরা হচ্ছে গেট ফন্ট করেন আপনি। গেট ফন্ট করার পরে এইখানে দেখেন আমাদের ফন্টটাকে ওয়ান ফন্ট ফ্যামিলি সিলেক্টেড। তো কোন ফন্ট ফ্যামিলি সিলেক্ট করছি আমরা? পপিন্স। এই পপিন্সের যদি এখন গেট এমবেড কোড এইখানে আসি, তাইলে এইবার এখানে আমাদেরকে দেখেন দেখায় দিতেছে আমাদেরকে বিভিন্ন যে আমরা কোন কোন ফন্ট ওয়েট আমরা এখান থেকে নিতে পারি সেইগুলা। আমাদের তো সবগুলার দরকার নাই, আমাদের হচ্ছে রেগুলার রেগুলার ইটালিক নেন, আপনি বোল্ড নেন, বোল্ড ইটালিক নেন, আর আপনার এক্সট্রা বোল্ড এই কয়েকটা নিলেই কিন্তু আপনার এখন হয়ে যাচ্ছে, যেহেতু আপনি এক্সট্রা বোল্ড 800 ব্যবহার করতেছেন। অ্যাকচুয়ালি আমরা যদি এই পেজটাই আপনি মনে করেন হুবহু আপনি বানাতে চান, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইটালিক ফন্টও নেওয়ার দরকার নাই। আপনি যখন আপনি এরকম ভাবে হচ্ছে এমবেড করে কোনো ফন্ট নিলে আপনার যতটুকু দরকার শুধু অতটুকুই নিবেন, তাহলে আরো আরো লোডিং কম হবে। আমাদের ইটালিক আমাদের যেহেতু দরকার নেই, আমরা ইটালিক নিলাম না। আমরা হচ্ছে বোল্ড, এক্সট্রা বোল্ড আর হচ্ছে রেগুলার এই তিনটাকেই নিয়ে নিলাম, যদিও আমাদের মেন টার্গেট হচ্ছে এই এক্সট্রা বোল্ডটাকে, তাই না? তো এখন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট, এখানে আসার পরে আপনি শুধুমাত্র এই যে @ইম্পোর্ট ইউআরএল, তারপরে যে এই ইউআরএল টুকুনো শুধু এইটুকুকে কপি করে নিয়ে যদি ক্লিকফানেল ক্লাসিকের ভিতরে সেটিংস এর কাস্টম সিএসএস এইখানে বসায় দেন, তাহলে পরে আমাদের ফন্টটা ইম্পোর্ট করাটা হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমাদের 700 হলেও কিন্তু ফন্টটাকে একটু বোল্ড হয়ে গেছে, একটু বোল্ড লাগতেছে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে 800 করা। এখনো যদি আমরা একটু সেভ করছি পেজটাকে, প্রিভিউতে যদি দেখি, তাহলে পরে আমাদের হোয়াট ফন্ট দিয়ে আমরা এখন একটু দেখি, দেখেন আমাদের 700ই দেখাচ্ছে। তাহলে 800 করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেইটা হচ্ছে, আমরা এখানে যেহেতু শুধু এই পার্টিকুলার হেডলাইনটাকে আমরা 800 করব, সো এটা সেটিংসে যে আমরা গেট সিএসএস ইনফোর ভিতরে যে এখানে একটা এই যে ডেটা টাইটেলটা আছে এটাকে একটু আপডেট করে দিই, কারণ হেডলাইন ডেটা টাইটেলটা কিন্তু ক্লিক ফানেলের জন্য কমন। আপনি আরেকটা হেডলাইন নেবেন, তারও ডেটা টাইটেল হেডলাইনই হবে। যেমন দেখেন আমি এখান থেকে একটা সাব হেডলাইন, একটা হেডলাইন এলিমেন্ট নিলাম। এর সেটিংসে যে গেট সিএসএস ইনফোতে গেলে এইখানে দেখেন সাব হেডলাইন দেখাচ্ছে, আর এটার ক্ষেত্রে আবার দেখেন হেডলাইনে দেখাচ্ছে। তার মানে আমি যদি শুধু ডেটা টাইটেল হেডলাইন নিই, এবং আপনি যদি পেজের ভিতরে অন্য কোথাও আবার এই হেডলাইন এলিমেন্ট ব্যবহার করেন, তখন কিন্তু সেও আবার স্টাইলটা পেয়ে যাবে। তার জন্য আমি এই পার্টিকুলার একটা এলিমেন্টকে যদি ধরতে চাই, তাহলে পরে এটা সেটিংস থেকে গেট সিএসএস ইনফোতে যে আমি মনে করেন এখানে হেডলাইন 800 এটাই দিয়ে দিলাম সাপোজ। এখানে আপনি ডেটা টাইটেলে এখানে আপনি যা খুশি আপনি তাই দিতে পারেন। মনে করেন যে আপনি, আপনার নাম হচ্ছে রাশিদুল, আপনি দিলেন রাশিদুল 800, সেটাও আপনি করতে পারেন, এটা কোনো ধরা বাঁধা এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও আমরা একটা মিনিংফুল কিছু দিয়ে দিলাম, তাহলে হেডলাইন 800, তার মানে আমরা হচ্ছে ইজিলি বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা কি করতেছি, বা একটা মোটামুটি একটা মিনিংফুল অবস্থায় আছে। নামকরণের ক্ষেত্রে আমরা এটা একটু ফলো করা ভালো।
এখন আমরা যেটা করব, কাস্টম সিএসএস এর ভিতরে এসে আমরা ডেটা টাইটেলকে ধরার জন্য আমরা হচ্ছে অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউট সিলেক্টরের জন্য আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এর ভিতরে ডেটা টাইটেল। আমি একটু জুম করে দিই স্ক্রিনটা, দেখেন ডেটা টাইটেল তার ইকুয়াল টু আমাদের হচ্ছে ভ্যালু কি ডেটা টাইটেলের, এই যে হেডলাইন 800 আমরা দিয়ে এসেছি সেইটাকে আমরা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে দিব, দিয়ে এর ভিতরে আমরা আমাদের হচ্ছে যে কাস্টম সিএসএস টা লিখবো। কোন সিএসএস লিখবো দেখেন, আমাদের এইখানে দরকার আমাদের হচ্ছে ফন্ট ওয়েট এক্সট্রা বোল্ডটাকে নেওয়ার জন্য। তো এইখান থেকে যদি আপনি শুধু এইটুকুকে নিয়ে নেন তাইলেই হয়ে যাচ্ছে। আর অলরেডি ফন্ট ফ্যামিলি, আমাদের ফন্ট ফ্যামিলি আপনি নিলেও নিতে পারেন, না নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান তো আপনি নিতে পারেন, এই পুরোটুকুও আপনি কপি করে এখানে বসায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফন্ট ফ্যামিলি আমি অ্যাকচুয়ালি আর নিতেছিলাম না এই কারণে যে অলরেডি কিন্তু আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি আমাদের ডিফল্ট ভাবে পপ ইন সেট করছি, সো এটা অটোমেটিক পেয়ে যাবে। তো এখন দেখেন, এখনো যদি আমরা এখানে দেখি এখনো কিন্তু আমাদের হয়েছে কিনা একটু দেখি। এবার যদি আমাদের পেজটাকে রিলোড করি, দেখেন এখনো আমাদের 700 দেখাচ্ছে। এইটাকে যেটা করতে হবে, আমরা যদি এই টেক্সটটাকে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে টার্গেট করতেছি হচ্ছে এই জায়গাকে, যেটা হচ্ছে ডেটা টাইটেল কোথায় আছে এখানে, এই যে ডেটা টাইটেল 800, আমরা এইটাকে এর ভিতরে আবার হচ্ছে যে বোল্ড ট্যাগ ব্যবহার করছে আমরা, তো আমরা এর পাশে যদি এইখানে সেটিংস কাস্টম সিএসএস এরপরে একটা বোল্ডের জন্য যে বি ট্যাগ, সেই বি দিয়ে দিই, দেখেন এইবার আমাদের কিন্তু এটা বোল্ড হয়ে গেছে। জুম আউট করে দিচ্ছি রেগুলারে। তারপরে এবার আমরা একটু রিলোড করি, এবার যদি আমরা হোয়াট ফন্ট দিয়ে দেখি, দেখেন আমাদের ফন্ট ওয়েট হচ্ছে 800 হয়ে গেছে। আচ্ছা, এইবার আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদের ডিফল্ট ভাবে ব্লু কালার আছে, সো আমি ধরেন ডিফল্ট যে কালারটা সেইটা হচ্ছে টেক্সট কালার ব্লু কালার, ধরেন এইটা বা এইটা, এইটাই দিয়ে দিলাম। ডিফল্ট ভাবে আমাদের ব্লু কালার আছে, যখন আমরা হোভার করতেছি তখন এটা রেড কালার হচ্ছে। সো এইটাকে আমরা হচ্ছে কার মাধ্যমে ধরলাম, এই যে এইখানে, তাই না? তো এইটা আমি আবার হচ্ছে এইটাকেই কপি করতেছি, ডুপ্লিকেট, এইগুলা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এইটাতে তাহলে আমরা যদি এবার হোভার ইফেক্ট দিয়ে দিই, হোভার ইফেক্ট দিয়ে সাপোজ আমরা কালার করে দিলাম রেড, দেখেন এখন কিন্তু আমাদের মাউস ওভার করলে রেড কালার শো করতেছে। তার মানে আমাদের কিন্তু এই জায়গাটার যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু ফুলফিল হয়ে গেল। এইটা এই টেকনিক গুলো কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল আদার ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও করতে পারবেন, সেটা যে শুধু অ্যাডভার্টারিয়াল পেজের ক্ষেত্রেই হবে এমন না কিন্তু। এই ফন্ট ওয়েট আপনার অনেক সময় আছে, অনেক ক্লায়েন্ট বলবে যে আমাদের 900 ফন্ট ওয়েট অ্যাড করে দাও, তখন সেই ক্ষেত্রে আপনি এই যে ব্ল্যাক 900 এটাও অ্যাড করে নেবেন। তো এখন দেখেন এখানে আমরা যখন ইম্পোর্ট করছিলাম যে লিঙ্কটা, সেখানে পপিন্স ওয়েটের ক্ষেত্রে 400, 700 আর 800 এইটা আমাদের নিচে নিচে এখানে। কিন্তু এখন যদি আমরা এখান থেকে ব্ল্যাক 900 এটাও নিয়ে নিই, 900টাকে আমরা ব্ল্যাক বলা হচ্ছে, তো ব্ল্যাক 900 নিলে দেখেন এখানে কিন্তু আমাদের 900 হয়েছে। আমাদের যদি এইখান থেকে আমরা সব সবগুলাই সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের সব রকম ফন্ট ওয়েট কিন্তু আমাদের এখানে নেওয়া হয়ে যাইতেছে। সো আপনারা যদি আপনাদের যেটা যেটা লাগবে আপনারা সেটা সেটাই শুধু লোড করবেন, এটা হচ্ছে রিকমেন্ড করি আমি। ঠিক আছে? তো এখন হচ্ছে তাহলে পরে আমাদের এই যে ইম্পোর্টের লোডটা কিন্তু একটু কম পড়ে। এরকম পেজের ক্ষেত্রে হয়তো বা এই লোডিং এ আমাদের খুব বেশি একটা ইফেক্ট ফেলতেছে না, বা আপনার যদি পেজের ভিতরে যদি দরকার পড়ে তাহলে আপনি সবই একবার ইম্পোর্ট করবেন, ইটস ওকে। এখন আমাদের হচ্ছে দেখেন তখন কি করবেন, পুরো এই লিঙ্কটা হচ্ছে ইম্পোর্ট করে আপনি সেটিংস এর ভিতরে এখানে এটাকে রিপ্লেস করে দিবেন, এই আর কি। আপনার 900 লাগলে 900, আমি এখানে 800 দিয়ে দেখাইছি, কিন্তু আপনাদের যদি 900 লাগে তাহলে 900, আপনাদের যদি 100 লাগে আপনারা এখানে 100 করে নেবেন। আচ্ছা, আমাদের একটা গেল। এইবার আমাদের হচ্ছে এইটা অ্যাজ ইউজুয়াল একটা প্যারাগ্রাফ নিলেই হচ্ছে আমাদের। আমরা একটা প্যারাগ্রাফ নিতেছি, প্যারাগ্রাফের ভিতরে এটা পেস্ট করে প্যারাগ্রাফটাকে জাস্ট শুধু বোল্ড করা। এটা আমরা 16 পিক্সেলই মনে হয় দেখছিলাম, এটা 16 পিক্সেল, পরের গুলা সব 18 পিক্সেল। আচ্ছা, তো এবার আমাদের একটা হচ্ছে এখানে একটা হচ্ছে লাইন আছে, তো আমরা এখানে একটা ডিভাইডার নিয়ে নিলাম,
একটা ডিভাইডার আমরা এখানে নিয়ে নিচ্ছি। আমি ডিভাইডারের কালারটাকেও ধরেন একটু হালকা করে দিই। তারপরে এখানে আমাদের আবারও প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। এখানে প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, সরি, প্যারাগ্রাফ এলিমেন্ট নিচে আমরা প্যারাগ্রাফটা নেওয়ার পরে মাই ট্রান্সফরমেশন টেক্সট গুলোকেও পেস্ট করে দিতেছি একবারে, যেহেতু এখানে লাইভ ইউআরএল, সো আমি টেক্সট কপি করতে যেহেতু পারতেছি। এইবার আমাদের হচ্ছে দুইটা ইমেজ আছে পর পর, দুইটা ইমেজকে আমরা কপি করে দিচ্ছি এখানে। আমি ধরেন এই ইমেজ দুইটাকে সেভ করে নিই। আচ্ছা, এইখানে দেখেন সেভ করাই আছে, সো আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি ইমেজ দুইটাকে। প্রথমে আমাদের হচ্ছে এই ইমেজ, পরে এই ইমেজ। আচ্ছা, তাহলে প্রথমে এই ইমেজটা কপি ইমেজ অ্যাড্রেস করলাম। আমি এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস করতেছি, আপনারা যদি ডাবল ক্লিক করেন তাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় ইমেজটার ক্ষেত্রেও আমরা ঠিক সেম ভাবে ডাবল ক্লিক করে অ্যাড করে নিই। আচ্ছা, এখন এইখানে কিন্তু একটু ছোট ইমেজ বলতে কি ইমেজটাকে রিসাইজ, এখানে সাইজটা চেঞ্জ করে দিছে 280। এই যে আমরা যখন ইমেজটা ইন্সপেক্ট করি ইমেজের উপরে ধরলাম, দেখেন রেন্ডার্ড সাইজ 280 বাই 400, কিন্তু অরিজিনাল ইমেজ কিন্তু বড় সাইজের ইমেজ, সেটাকে হচ্ছে 280 বাই 400। তাহলে এখন যদি আমরা এইটাকে ইমেজটার ক্ষেত্রে ইমেজের উইথ হচ্ছে 280 করে দিই, তাহলে হচ্ছে ইমেজের হাইট অটোমেটিক পেয়ে যাবে। আমরা এটার ক্ষেত্রেও তাই করে দিই, ইমেজ উইথ হচ্ছে 280 করে দিলাম, ইমেজের হাইটটা অটোমেটিক পেয়ে যাবে। তো ধরেন আপনারা এই ক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি আরো একটু পেজটি করার জন্য অল্টারনেটিভ যে টেক্সট গুলো এগুলো একটু আপডেট করে দিবেন, তাহলে ভালো হবে। মনে করেন যে বিফোর, আপনি এইটুকুকেই কপি করেন, বিফোর মাই ট্রান্সফরমেশন, এইটাকে হচ্ছে আফটার মাই ট্রান্সফরমেশন দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে আবারও প্যারাগ্রাফ, আচ্ছা অ্যাজ ইউজুয়াল আমরা প্যারাগ্রাফটাকে পুরোটাই কপি করে ফেলতেছি। আমরা এখানে হচ্ছে এর নিচে একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা পুরো প্যারাগ্রাফটাকে কপি করে এখানে পেস্ট করি। এখন এইখানে দেখেন আমাদের 16 পিক্সেল আছে, আমরা এটাকে 18 পিক্সেল করে দিচ্ছি। এইখানেও আমরা 18 পিক্সেল করে দিব। এবং আমাদের পেজটাকে মোবাইল রেসপন্সিভও আমরা কিন্তু শেষে করব। তো যারা দেখাচ্ছে ক্লিক ফানেল ল্যান্ডিং পেজ এই ভিডিওটা যে প্রথম দেখবেন, তারা কিন্তু এই ভিডিও থেকে মোটামুটি হচ্ছে ক্লিক ফানেলে কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় সেটাও কিন্তু শিখে যাইতে পারবেন, যেহেতু আমি একদম A to Z দেখাইতেছি এখানে। আচ্ছা, আমাদের টেক্সট পেস্ট করা হয়ে গেছে। এবার দেখেন আমাদের এখানে 7 সেকেন্ড মর্নিং আর লাস্টের এই আফটারের থেকে বোল্ড করা। তো আমরা এখানে জাস্ট শুধু সিম্পল ভাবে 7 সেকেন্ড মর্নিং একদম ঠিক পর্যন্ত বোল্ড করছে। তারপরে এখানে আফটার থেকে শেষ পর্যন্ত বোল্ড করা, এইটুকুই জাস্ট শুধু করা আছে। তারপরে আমাদের এখানে আরেকটা ইমেজ অ্যাড করছে, আমরা আরেকটা ইমেজ নিয়ে নিই। আরেকটা ইমেজ আমরা এখানে নিয়ে নিব, আপলোড করে দিচ্ছি ওইটাও। আচ্ছা, এটা এই সাইজে আছে। আচ্ছা, এবার আমাদের হচ্ছে বাটন অ্যাড করার পালা। বাটনটা যদি আমরা এখানে অ্যাড করি, দেখেন ডিফল্ট ভাবে আমাদের বাটনটা এরকম আছে। আমরা চাইলে এখানে হচ্ছে থিমের ভিতর থেকে আমাদের সুইটেবল যদি কোনো ডিজাইন থাকে আমরা সেটা সিলেক্ট করে নিতে পারি। ধরেন আমি এখানে হচ্ছে এই যে পিল বাটন এটাই ব্যবহার করলাম। আমরা এখানে ফন্টের ওয়েট কত দেখছিলাম, ফন্টের ওয়েট 700 আর 28 পিক্সেল দেখছিলাম হচ্ছে ফন্টের সাইজ। তাইলে আমরা হচ্ছে ফন্টের ফন্টের সাইজ হচ্ছে 28 পিক্সেল করে দিব।
তারপরে হচ্ছে ফন্টের ওয়েট তো বাটনে ক্লিক ফানেলের ক্ষেত্রে অটোমেটিক হচ্ছে 700 থাকেই। আর এখানে আশপাশে একটু জায়গা আছে, আমাদের এখানে একটু জায়গা করার জন্য আমরা হরিজন্টাল স্পেসটাকে বাড়ায় দিব। হরিজন্টাল স্পেসটা বাড়ায় দিলে হবে কি, বাটনের হচ্ছে বাম ডানে এবং বামে হচ্ছে স্পেস নিয়ে নিবে, দেখেন এই যে নিয়ে নিল। আর যদি আমরা ভার্টিক্যাল স্পেস বাড়াইতাম তাহলে উপর আর নিচে, টপ আর বটমে স্পেস বাড়তো, যেমন দেখেন এই যে। ঠিক আছে, তো এখন টপ আর বটমে অ্যাজ ইউজুয়াল যেমন আছে ওই রকমই থাক। বা আপনি চাইলে যদি এটা আর একটু বড় বাটন লাগে তাহলে 15 পিক্সেল করতে পারেন। তো আমরা এটা 10 পিক্সেল যেমন ছিল তেমনই থাক। কর্নারটা এখানে একটু কম আছে, সো কর্নারটাকেও আমরা হচ্ছে ধরেন 15 পিক্সেল করে দিলেই চলতেছে। ওকে, বর্ডার আছে 1 পিক্সেলের একটা বর্ডার আছে, 1 পিক্সেলের একটা বর্ডার আছে। আচ্ছা, এই তো হচ্ছে আমাদের বাটনের কাজও হয়ে গেল। এখন দেখেন আমাদের বাটনটা হচ্ছে ডিফল্ট ভাবে হলুদ, এবং হচ্ছে বাটন কিন্তু যখন আমরা মাউস ওভার করতেছি তখন এটা রেড কালার হয়ে যাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাটনের যে কালার, বাটন কালার আমরা ধরেন হলুদ সেট করে দিলাম, এবং হলুদ অবস্থায় আমাদের টেক্সটের কালার কিন্তু ব্ল্যাক, বা ধরেন আমরা এটাই দিয়ে দিলাম, তাহলে হলুদ হলুদ অবস্থায় আমাদের এই হচ্ছে আমাদের বাটনের যে অবস্থানটা। এবং বাটনে কিন্তু বর্ডারটা কিন্তু ব্ল্যাক কালার সব অবস্থাতেই দেখেন, আমরা হোভার করি আর যাই করি না কেন বাটনের কালার কিন্তু ব্ল্যাকই আছে। সো আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে এখন আমাদেরকে কাস্টম সিএসএস লিখতে হবে এর জন্য। এবার আমরা একটু রিলোড করে আসি পেজটা, দেখেন আমাদের মোটামুটি কিন্তু ডিজাইন একটা যাতে চলে এসছে। এইবার আমরা এটাকে একটু ইন্সপেক্ট করি, করার পরে আমরা এইখানে যেটা ব্যবহার করছি দেখেন, এই যে এখানে বর্ডার, এই বাটনের উপরে বাটন এলিমেন্টের উপরে আমরা যে রাইট বাটন ক্লিক করলাম এই বাটন এলিমেন্টের পরে, যার ফলে আমাদের কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগের এইটাতে সিলেক্টেড অবস্থায় আছে। এইখানে দেখেন আমাদের হচ্ছে বর্ডার, এই যে বর্ডারের জন্য এই ক্লাসটা তারা ব্যবহার করছে, ইএল বিটিএন বি1, বর্ডার 1। আপনি যদি এখানে 2 পিক্সেল বর্ডার ব্যবহার করতেন তাহলে বি2 এরকম টাইপের আপডেট হইতো, কিন্তু আমাদের যেহেতু এইটা আমাদের হচ্ছে বর্ডারে কাজ করতেছে, সো আমরা এটাকে কপি করে নিয়ে এসে যদি আমাদের কাস্টম সিএসএস এর সেটিংস এর ভিতরে কাস্টম সিএসএস এখানে পেস্ট করে দিই, দিয়ে 1 পিক্সেল সলিড আমরা হচ্ছে এইটাকে ধরেন হালকা করা আছে, আমরা হচ্ছে ব্ল্যাক করে দিলাম। এখানে যদি আপনি 4 পিক্সেল করে দেন, দেখেন আমাদের বর্ডার কিন্তু 4 পিক্সেল হয়ে গেছে। আমরা আমরা যদি, কিন্তু কালারটা কিন্তু দেখেন ব্ল্যাক কালারই পাইছে, সো আমাদের এখানে 1 পিক্সেল 1 পিক্সেলই আমাদের থাকুক। আচ্ছা, 1 পিক্সেল আমাদের একটা কাজ কিন্তু হয়ে গেল। এবার যদি আমরা একটু রিলোড করি, আমাদের নর্মাল অবস্থায় বাটনটা কেমন হবে সেটার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমরা রাইট বাটন ক্লিক করে আবারও ইন্সপেক্ট করি। উহ, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ইএল বাটনে হোভারে কি কালার হচ্ছে সেইটা এখন দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এইটা। আচ্ছা, এইখান থেকে আমাদেরকে হচ্ছে বাটনের যে কোনো একটা সিএসএস আমাদেরকে নিয়ে নিই আমরা। এইখানে আমাদের হচ্ছে দেখেন ইএল বাটন। আচ্ছা, ইএল বাটন এই এইটুকুন তার মানে আমাদের কিন্তু এই যে দেখেন ইএল বাটনের হোভারে কি হবে সেইটা। এখন ইএল বাটন, তাহলে ইএল বাটন ক্লাসটাকে আমরা কপি করে নিচ্ছি, এবং আমাদের সেটিংস এর ভিতরে কাস্টম সিএসএস এর ভিতরে আসার পরে ডট ইএল বাটন, যেহেতু ক্লাস তো আমরা ক্লাসের আগে ডট দিয়ে দিলাম। এখন আমাদের কি হবে, ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে একটা রেড, আর হচ্ছে টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট। আমাদের যখন রেড ব্যাকগ্রাউন্ড তখন কিন্তু টেক্সটের কালারটা হোয়াইট হচ্ছে, আর বাকি সবকিছু ঠিক থাকতেছে। সো এইটা দেওয়ার পরে এখন এইটা কখন হবে, আমাদের যখন বাটনের উপরে হোভার হবে। আচ্ছা, দেখি এখন কাজ করতেছে কিনা। দেখেন আমাদের এখনো কাজ করতেছে না। তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম সিএসএস এর ভিতরে আসার পরে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা ইম্পর্টেন্ট করে দিই, দেখি কাজ করে কিনা। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যখন আমরা ইম্পর্টেন্ট করে দিলাম তখন এটা কাজ করতেছে। আচ্ছা,
এখন আমরা কালারটাকেও ইম্পর্টেন্ট করে দিলাম। দেখেন এবার আমাদেরকে এই জায়গাটাতে আমাদের সিএসএস রুলসটাকে ওভাররাইট করা লাগে, স্পেসিফিসিটির কারণে আসলে এরকম হয়। যাই হোক, আমরা আমাদের ইম্পর্টেন্ট ট্যাগ দিয়ে আমরা এটা সলভ করে ফেলছি। এখন দেখেন আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত কমপ্লিট আমাদের কাজ। তো এরপরে আমাদের আসতেছে জাস্ট সিম্পল ফুটার। ফুটারের জন্য আমরা আলাদাভাবে একটা ফুল উইডথ সেকশনও নিতে পারি। আবার আমরা চাইলে আহ, এখানে হচ্ছে ওয়াইড সেকশনও নিতে পারি, আপনার ইচ্ছা। আমরা ওয়াইড দিয়েই কাজ করি, যেহেতু একরকম এটার সাথেই। এখন এইখানে আমি দেখেন এটা কিন্তু বেশ খানিকটা নিচে। তো এর জন্য আমরা হচ্ছে বেশ খানিকটা মনে করেন 100 পিক্সেল উপরে হচ্ছে সেকশনের উপরে টপ মার্জিন দিয়ে দিলাম 100 পিক্সেল। এইবার এর ভিতরে আমরা একটা ওয়ান কলাম রো নিয়ে নিই। তার ভিতরে আমরা জাস্ট শুধু এইগুলাকে এটা কপি করি। এইটা আমাদের হচ্ছে কপি করে একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিলাম, আমি এটাকে কপি পেস্টই করে দিলাম। তারপরে ধরেন এই পুরোটাকেই আমি কপি পেস্টই করি, কপি পেস্ট করে দিলাম। পরের পরের যে অংশটা এইটাকে আমরা হচ্ছে আরেকটা ওয়ান কলাম রো নিতে পারি। ধরেন এইটাকে আমরা ডুপ্লিকেট করলাম, এবং এইটার ক্ষেত্রে কি করছে দেখেন, জাস্ট শুধু একটা এই যে ওয়ান কলাম রো, এই রো এর একটা বর্ডার দিয়ে দিছে। সো রো এর বর্ডারের জন্য রোর সেটিংস থেকে আমরা অ্যাডভান্সে গেলাম, বর্ডার একটা ফুল বর্ডার 1 পিক্সেল। এখন 1 পিক্সেল দেওয়ার পরে আমরা এটার কালার হয়তো বা একটু কালার 19-20 করে নিতে পারি আমাদের দরকার অনুযায়ী। তারপরে এখানে একটা এফডিএ কম্পাইলেন্স যে টেক্সটটা সেটা আমরা এখানে পেস্ট করে দিই। দেওয়ার পরে আমাদের তো এই টেক্সটটা লাগতেছে না, এইটাকে আমাদের হচ্ছে একটু বোল্ড করে দিছে। এইবার আমাদের হচ্ছে ফন্টের কালারের ক্ষেত্রে যেটা আমরা এখান থেকে কালারটাকে কালার পিকার দিয়ে, কালার পিকার বলতেছে আমরা হোয়াট ফন্ট ব্যবহার করে আমরা হচ্ছে টেক্সটের কালার গুলাকে এখান থেকে নিয়ে আসলাম। এবার দেখেন এবার আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা পেজটাকে সেভ করি, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এবার এইখানে যেমন হচ্ছে দেখেন যে আমাদের হচ্ছে প্রাইভেসি পলিসির উপরে গেলে পরে আমাদের লিঙ্ক গুলা কিন্তু শো করতেছে। অ্যাকচুয়ালি আপনি এখানে জাস্ট শুধু আপনার যখন প্রাইভেসি পেজ হবে, টার্মস এন্ড কন্ডিশন পেজ থাকবে, বা ক্লায়েন্টের দেখা যাচ্ছে এক্সিস্টিং কোনো ওয়েবসাইট আছে সেইখানে অলরেডি তার হচ্ছে প্রাইভেসি পেজ তৈরি করা আছে, সেই পেজ দিয়েই হচ্ছে মানে তার যে বিজনেসের অলরেডি সাইট আছে সেখানকার প্রাইভেসি পেজ, টার্মস এন্ড কন্ডিশন, ডিসক্লেমার, ওইসব লিঙ্কই এসে এখানে লিঙ্ক করে দিতে চাচ্ছে। জাস্ট সিম্পল ভাবে প্রাইভেসি টেক্সটটুকু সিলেক্ট করেন, করে এই যে অ্যাঙ্কর লিঙ্ক, এই অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনি ইউআরএলটা বসায় দিবেন। আর যদি এইখানে হচ্ছে লিঙ্কের কোনো ওপেন ইন এ নিউ ট্যাব করতে চান, তাহলে এই যে এখানে যে একটা অ্যারো চিহ্ন, আপ আপ অ্যারো চিহ্ন, এইটাকে লিঙ্কের এটাতে ক্লিক করে দিলে দেখেন এখন সিলেক্টেড অবস্থায় আছে। এখন এটার মানে হচ্ছে টার্গেট আন্ডার টার্গেট অ্যাট্রিবিউটে যে ব্ল্যাঙ্ক হচ্ছে ব্ল্যাঙ্ক ভ্যালু দিয়ে আমরা যে ওপেন ইন এ নিউ ট্যাব করি সেইটা। আর আমরা যদি হচ্ছে এইখানে লিঙ্কে কোনো পার্টিকুলার কালার সেট করতে চাই, সেটা আমরা যে এখান থেকে কালার দিয়ে দিতে পারি। মনে করেন এখানে আমাদের যেহেতু কালো কালার ব্যবহার করছে, কালো কালার। আপনার যদি অরেঞ্জ কালার ব্যবহার করা লাগে তাহলে অরেঞ্জ কালার। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে আপনি যে কালার সিলেক্ট করবেন, কারণ আমাদের কালো কালারই আছে। তো এইভাবে করে দিয়ে আপনি বাইরে ক্লিক করেন, দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এই যে এটা কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে। আবারও আপনার আরেকটা লিঙ্ক করতে হবে, এই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে সিলেক্ট করে আপনি আবারও সেম কাজটা করবেন। আপনি সেম কাজটা করবেন, এই জায়গাতে শুধু ইউআরএল বসায় দিবেন। ধরেন আমি এখানে আপাতত হচ্ছে https://www.youtube.com/@of Ryzen Solutions, আমি ধরেন যে এইটাই দিয়ে দিলাম। এইটা এখন দেখেন আমার কিন্তু হচ্ছে এই যে এখানে আপনারা যদি হচ্ছে এই কোনাটাতে একটু খেয়াল করেন, এই জায়গাটাতে দেখেন আমি যখন এরপরে মাউস নিচ্ছি তখন ওইখানে কিন্তু লিঙ্কটা শো করে যাইতেছে। এই যে আমার এইভাবে লিঙ্ক আমরা হচ্ছে হাইপার লিঙ্ক গুলাও কিন্তু করে ফেলতে পারি টেক্সটের ভিতরে। আর এখানে দেখেন একটা আছে কন্টাক্ট। এই কন্টাক্টে যদি মনে করেন যে আপনি কোনো একটা পার্টিকুলার ইমেল সেট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি টেক্সটটাকে সিলেক্ট করেন, করার পরে হচ্ছে এই যে এখানে অ্যাঙ্কর লিঙ্ক, এরপরে এসে আপনি এখানে কি করবেন, মেইল টু,
আমরা যেমন হচ্ছে কোনো একটা ইউআরএল এ লিংক করার জন্য এখানে হচ্ছে সেই ইউআরএলটা দিতেছিলাম, আর ইমেল লিংক করার জন্য মেইল টু MAIL TO টু দেওয়ার পরে আপনার একটা কোলন দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা লিখে দিব। ধরেন এখানে হচ্ছে help@risensolutions.com, এইটা আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে দিয়ে দিলাম। তো এখন যখন আপনারা এখানে ক্লিক করে এখানে দেখেন মাউস নিলে পরে আমার কিন্তু এই কোণাতে আমার ইমেল অ্যাড্রেসটা শো করতেছে। এবার যদি আমরা সেভ করি, পেজটা রিলোড করে নিই, এখানে দেখেন এখন কিন্তু আমাদের যখনই এটা যেহেতু ইমেল, সো আমাদের পিসিতে থাকা ইমেল যে অ্যাপগুলো আছে সেই ইমেল অ্যাপ দিয়ে আমাদের এই মেল টু লিঙ্কটা ওপেন হবে। আবার এইগুলা যেহেতু আমাদের হচ্ছে ডিরেক্ট হাইপার লিংক করা হচ্ছে ডিফারেন্ট ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলে আমাদের সেই ওয়েবসাইটে ওপেন হবে। এখন ইফ ইউ আর এ স্মল বিজনেস, যেহেতু আমাদের এটা আমরা হচ্ছে ওপেন ইন এ নিউ ট্যাব করি নাই, দেখেন ওপেন ইন এ নিউ ট্যাব করি নাই, এই জন্য এই পেজেই ওপেনটা হয়েছে। আচ্ছা, এটাও আমরা ওপেন ইন এ নিউ ট্যাব করে দিলাম। আচ্ছা, এইবার দেখেন আমাদের কিন্তু প্রিভিউতে যাই, আমাদের যে মেন ল্যান্ডিং পেজটা যেমন আমরা হচ্ছে রেফারেন্সে দেখছিলাম, আমাদের রেফারেন্সের মতোই কিন্তু সেম হয়ে গেছে। এটা আমাদের রেফারেন্স পেজ, আর এটা হচ্ছে আমরা এখন বসে বসে যে বানাইলাম তাই, শুধু জাস্ট একটু ডিফারেন্স, এখানে আমরা ফন্ট ওয়েটটা কম ব্যবহার করছি। অ্যাজ ইউজুয়াল আপনার এখান থেকে সেটিংস থেকে জাস্ট এখানে আছে 13 পিক্সেল ব্যবহার করা আছে। এটাও আমাদের মনে হয় আহ, এটা সরি, এটা 16 আছে। আচ্ছা, তারপরে এখন আমাদের এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা, ধরেন আমি এই ইমেজে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা বাটনে ব্যবহার করা হয়েছে, একবারে রাইট বাটন ক্লিক করে আমি এই বাটনের থেকেই কপি করতেছি। রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটাকে আমার হচ্ছে বাটনে দিয়ে দিব। সো বাটনের সেটিংসে গেলাম, যাওয়ার পরে সেট অ্যাকশন, এইখান থেকে আমার এই যে গো টু ওয়েবসাইট ইউআরএল, এখানে আমি ইউআরএলটা দিয়ে দিব। তাহলে দেখেন আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে আমি বসায় দিলাম। তারপরে এটাকে আমি হচ্ছে ওপেন ইন সেম উইন্ডো করব নাকি ওপেন ইন নিউ ট্যাবে বা ওপেন ইন নিউ উইন্ডোতে ওপেন করব সেটা দিয়ে দিব। জেনারেলি আমরা এই টাইপের অ্যাফিলিয়েট লিংক ওপেন ইন এ নিউ ট্যাবে ওপেন করি। আচ্ছা, এটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, দেখেন আমাদের এটা কিন্তু লিংক হয়ে গেল। এবার ইমেজের ক্ষেত্রেও ঠিক সেম, আপনি ইমেজের সেটিংসে আসেন, দেখেন লিংক ইউআরএল বলে একটা অপশন আছে, সেই লিংক ইউআরএল এর ভিতরে এখানে এই হ্যাশটাকে আপনি মুছে দিয়ে আপনার যে ইউআরএলটা সেটা আপনি এখানে দিয়ে দেন। তারপরে লিংক ইউআরএল টার্গেট, এটাকে আপনি হচ্ছে নর্মাল থাকলে এই পেজেই ওপেন হবে, নিউ ট্যাব বা উইন্ডো করলে আপনার নতুন ট্যাবে ওপেন হবে, ব্যাস এইটুকুই। দিয়ে আপনি সেভ করে দেন। আচ্ছা, এই তো হয়ে গেল আমাদের, আমাদের কিন্তু কাজ শেষ। এবার যদি আমরা দেখি, দেখেন এবার আমাদের একদম পেজটা রেডি। এখন আমাদের বাটনে ক্লিক করলেও আমাদের আগের মতো করেই হচ্ছে অ্যাফিলিয়েট লিংক ওপেন হয়ে যাবে, ইমেজে ক্লিক করলেও ওপেন হয়ে যাবে, যেমনটা আমরা হচ্ছে রেফারেন্স সাইটে দেখছিলাম, তাই না? আচ্ছা, এইবার দেখেন আমাদের হচ্ছে যদি রেফারেন্স সাইটটাকে আমরা একটু ইন্সপেক্ট করি, আমরা যদি একটু মোবাইল ভিউতে দেখি, মনে করেন আইফোন 10-এ আমরা এটাকে লোড করলাম, দেখেন এটা কিন্তু ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে দেখতে, এইগুলোর ফন্ট সাইজ একটু ছোট করা হয়েছে, বাটনটারও ফন্ট সাইজ ছোট করা হয়েছে। তো আমরা জেনারেলি ক্লিকফানেল ক্লাসিকের ক্ষেত্রে যখন মোবাইল রেসপন্সিভ করতে যাই, তখন আমরা কি করি দেখেন, এই যে উপরে হচ্ছে বাম পাশের কোণায় এখানে আমরা এক্সিটের পাশে, এটা এক্সিট, এর পাশে আমাদের ডেস্কটপ ভার্সন আছে এবং মোবাইল ভার্সন আছে। যদি আমরা যে কাজটা করলাম এতক্ষণ সেটা হচ্ছে মোবাইল ডেস্কটপ বা ডেস্কটপ ল্যাপটপের যে স্ক্রিন, বড় স্ক্রিন, সেই স্ক্রিনে কেমন দেখা যাবে সেটা নিয়ে কাজ করছি। আমরা যদি মোবাইল স্ক্রিন গুলাতে, ছোট স্ক্রিন গুলাতে নিয়ে কাজ করতে চাই মোবাইলের, তাহলে পরে এই যে মোবাইলতে ক্লিক করলে পরে দেখেন আমাদের এখানে মোবাইলে কেমন দেখা যাবে সেইটার একটা প্রিভিউ এখানে দেখাই দিচ্ছে। তো এইখানে জাস্ট সিম্পল ভাবে আপনি এই মোবাইল সিলেক্ট করা অবস্থায়, এখন দেখেন আমরা এই হেডলাইনটা এখানে যেমন একটু ছোট আছে, এখানে যেমন 4 লাইনে সেট করছে। তো আমরা আবারও চাইলে আপনি এখান থেকে হচ্ছে হোয়াট ফন্ট দিয়ে আপনি দেখে নিতে পারেন, এখানে 26 পিক্সেল ব্যবহার করছে যেখানে ওইখানে 36 পিক্সেল ব্যবহার হয়েছিল। তারপর এখানে আমরা হচ্ছে 16 পিক্সেল ব্যবহার করছি, এটা তো অ্যাজ ইউজুয়াল 16ই ছিল। তারপরে এইখানে আমাদের হচ্ছে 18 পিক্সেল ব্যবহার করা, এটা তো 13 ব্যবহার করছি, এটাও আমাদের হচ্ছে 13 পিক্সেল ব্যবহার করা। তো আমরা এইখানে হচ্ছে আসেন, হেডলাইনের হচ্ছে সেটিংসে যান,
যে ফন্টের সাইজ নিচে দেখেন মোবাইল সাইজ বলে একটা আলাদা অপশন আছে। এখন এটা এই যে এখানে হাইপার লিঙ্ক টাইপের যে লিঙ্ক অ্যাঙ্করটা দেওয়া আছে, এটা লিঙ্ক করা আছে বলে ডেস্কটপের যে ফন্ট আছে সেটাই মোবাইলও পাচ্ছে। এটা যদি আপনি লিঙ্কটা ক্লোজ করে দেন তাহলে পরে এখন আপনি চাইলে মোবাইলে আপনার নিজের স্বাধীন মতো আপনি এখানে ফন্ট ব্যবহার করতে পারবেন। আপনার যদি এখানে মনে করেন যে 62 পিক্সেল দরকার, আপনি 62 পিক্সেলও দিতে পারেন। জাস্ট এক্সাম্পল, আপনি এখান থেকে 26 পিক্সেল, আপনি 26 পিক্সেল দিয়ে দেন, দেখেন আমার কিন্তু এটার মতোই হয়ে গেল। এটা তো অলরেডি আমার 16 পিক্সেল আছে। আচ্ছা, এটা অলরেডি 16 পিক্সেল আছে। তারপরে আমাদের হচ্ছে এই মাই ট্রান্সফরমেশন, এটা 18 পিক্সেলের জায়গায় 16 পিক্সেল। অ্যাজ ইউজুয়াল বাকি সব কাজ কিন্তু এখানে এই প্যারাগ্রাফের হচ্ছে মোবাইল ফন্ট সাইজও আপনি 16 পিক্সেল করে দেন। তারপরে হচ্ছে বাটন হচ্ছে 28 পিক্সেলের জায়গায় আমাদের এখানে করা আছে হচ্ছে 18 পিক্সেল। 18 বাটনের এখানে হচ্ছে ফন্ট ফন্ট সাইজ, এটা হচ্ছে ডেস্কটপে, মোবাইল সাইজ কত হবে আমাদের হচ্ছে 18 পিক্সেল হবে। ব্যাস, এইখানে আপনার হচ্ছে আমরা আহ, এটাকে মনে করেন 14 পিক্সেল করে দেন। তারপরে এটা তো 13 পিক্সেল আছে, এটাকেও আপনি 13 পিক্সেল করতে চাইতেছেন। এইভাবে করে আমরা মোবাইল ভার্সনটাকে নিয়েও কিন্তু কাজ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এবার সেভ করি আমাদের যে মেন ডিজাইন, এবার যদি আমরা হচ্ছে ডিজাইনটাকে, আমাদের যে করা ডিজাইনটাকেই যদি আমরা ইন্সপেক্ট করে মোবাইল ভিউতে চেক করতে চাই, দেখেন আমাদের মোবাইল ভিউ কিন্তু এখন দেখতে সুন্দর লাগতেছে। আমাদের মোবাইল ভিউ কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল এই রেফারেন্স পেজটার মতোই কিন্তু হয়ে গেছে। দেখেন, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ক্লিকফানেল ক্লাসিকে একটা অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ বানাতে পারি। এবং এই টাইপের ল্যান্ডিং পেজগুলো আপনারা যারা দেখা যাচ্ছে যে ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট করে ওই সব ক্লায়েন্টরা কিন্তু এই টাইপের হচ্ছে ক্লিক বেট অ্যাফিলিয়েট ল্যান্ডিং পেজগুলোকে কিন্তু তারা খুব পছন্দ করে, এবং এই পেজগুলোর মাধ্যমে বানায় নিয়ে তারা কি করবে, ফেসবুকে অ্যাড রান করবে। এবং সেই অ্যাডে যখন আসবে মানুষ তখন হচ্ছে এইখানে তারা অ্যাড এর মাধ্যমে আসার পরে এখানে ক্লিক করে তার ওই অ্যাফিলিয়েট লিংকে ফরওয়ার্ড হবে। জাস্ট এইটুকুই সিম্পল লজিক। আচ্ছা, আমরা এখানে এই ইনস্পেক্ট গুলাকে কেটে দিই। আচ্ছা, দেখেন আমাদের কাজ হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের এই ল্যান্ডিং পেজ গুলা কিন্তু বানাবো। আর একটা বিষয় যেটা মনে করছিলাম, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, উপরে যে টাইটেলে এখানে ফর্ম 200 থেকে 137 উইথ দিস, এইটা যদি আপনি আপডেট করতে চান তাহলে পরে আপনি যখন নর্মালি পেজের ভিতরে থাকবেন ওইটা যদি আগে থেকে আপডেট না করা থাকে, আপনি যখন সেভে বা ক্লিক করবেন আপনার সামনে এখানে কিন্তু এসইও মেটা ডেটা হিসেবে এখানে শো করবে। কিন্তু আমরা যদি এটাকে কেটেও দিই তাও আমরা চাইলে সেটিংস থেকে এসইও মেটা ডেটা হিসেবে আমরা এটাকে আপডেট করতে পারি। এসইও মেটা ডেটা কি, আমরা আমাদের কিন্তু যখন আমরা এসইও নিয়ে যারা কাজ করেন তারা এটা আরো বেটার বোঝেন, যে এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন, এসইও কিওয়ার্ড, এসইও অথর, সোশ্যাল ইমেজ, এইগুলা কিন্তু আমরা সেট করতে পারি, যেগুলো আমাদের দরকার পড়ে একটা পেজের এসইও সাহায্য করতে। সেটা এইখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হেডলাইন। তো এই হেডলাইনটা হচ্ছে এসইও মেটা ডেটা, যেটা এই বক্সের মধ্যে, যেটা এসইও মেটা টাইটেল অ্যাকচুয়ালি। তো ফর্ম 202 টু 137 উইথ দিস, দেখেন আমাদেরও কিন্তু এইটাই হয়ে গেছে। তারপরে আপনার যদি ডেসক্রিপশনে লাগে তাহলে আপনি ডেসক্রিপশনে এইটাই কপি করে আপনি ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দেন। কিওয়ার্ড যদি আপনার মনে করেন এখানে হয়ে গেল WI, ওয়েট লস, ওয়েট লস, তারপরে হচ্ছে আহ, আর কি দেওয়া যায় এখানে মনে করেন ওয়েট লস ট্রিক্স, এরকম ভাবে আপনার যে কিওয়ার্ড গুলো হবে সেগুলো আপনি এখানে কমা কমা দিয়ে লিখতে পারবেন। তারপরে মনে করেন আপনার যে অথর নেম, মানে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের আপনি কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারেন যে পেজের অথর নেমে কাউকে দিতে হবে কিনা, না দিতে বললে না দিবেন। তো এখানে মনে করেন আমি হচ্ছে আমার নামই দিয়ে দিলাম। তারপরে সোশ্যাল ইমেজ, এই লিঙ্কটা যখন সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করবেন তখন আমরা যে একটা ছোট থাম্বনেল ইমেজ দেখি, আমরা ইনবক্সে মনে করেন আপনি মেসেঞ্জারের লিঙ্কটা শেয়ার করতেছেন, সেক্ষেত্রে আমরা যে একটা সোশ্যাল থাম্বনেল ইমেজ দেখি সেইটা আপনি এখান থেকে সেট করতে পারেন। সেটা দেখাচ্ছে আপনি আপনার এই পেজের ভিতরকার কোনো ইমেজই আপনি ব্যবহার করেন, সাপোজ মনে করেন আপনি আহ এটাই ব্যবহার করলেন, এই ইমেজটাকেই।
এই ইমেজটা ব্যবহার করলেন, তখন আপনার কিন্তু এই যে এরকম টাইপের একটা লিঙ্ক এখানে প্রিভিউ দেখায়ও দিতেছে যে এসইও প্রিভিউটা আপনার কেমন হবে, টাইটেল, আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা হবে সেইটা, আপনার হচ্ছে ডেসক্রিপশনটা, আপনার ইমেজ, এটা আপনার এখানে দেখায় দিচ্ছে। তারপরে এই যে প্রিভিউ, মেন প্রিভিউটা আপনার যদি গুগলে আপনার র্যাঙ্ক হয় তখন কেমন দেখা যাবে, গুগলে আপনি ইন্ডেক্স করেন, যদি ক্লিক ফানেলে বানানোর মাধ্যমে যদি বানানো ওয়েবসাইটকে আপনি যদি এটাকে গুগলে ইন্ডেক্স করেন তখন এসইও প্রিভিউটা এরকম আমরা যে সার্চ রেজাল্টে পাই সেটা আর কি প্রিভিউ দেখাইতেছে। তো এই আর কি, আমরা এবার আমাদের সেভ করে ফেললে আমাদের কাজ কিন্তু শেষ। এবার যদি আমরা পেজটা রিলোড করে দেখেন আমাদের এখানে কিন্তু টাইটেলটা, এখানে টাইটেল আপডেট হয়ে গেছে। আমাদের যদি এই যে ফেভ আইকনটা আপডেট করা লাগে তাহলে ফেভ আইকন আপডেট করার প্রসিডিওর আবার একটু ডিফারেন্ট। এটার জন্য আমাদেরকে সেটিংসে যে আমাদের আপডেট করতে হয়, এই ফেভ আইকন কিভাবে আপডেট করতে হয় সেটা রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, কমপ্লিট ক্লিক ফানেলের টিউটোরিয়ালই আমার চ্যানেলে আছে, আপনারা ওইগুলো ওইসব ভিডিওগুলো দেখে নিতে পারেন, ওই ফেভ আইকন কি করে আপডেট করে বা কমপ্লিট ক্লিক ফানেলের সিরিজ সম্পর্কে। এই এই ভিডিওতে, পার্টিকুলার এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাফিলিয়েট ল্যান্ডিং পেজ কি করে, অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ যেটা সেটা বানাতে হয় সেটার একটা ধারণা আপনাদেরকে কিন্তু দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। এবং এইভাবে আপনারা শুধু যে ক্লিক ফানেল ক্লাসিকেই এই অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ বানাতে পারবেন তা না, কিন্তু আমি শুরুতেও বলছি আবারও বলতেছি যে আপনারা এই টাইপের অ্যাডভার্টোরিয়াল ল্যান্ডিং পেজ আপনারা গো হাই লেভেল, ওয়ার্ডপ্রেস বা হচ্ছে সিস্টেমি.io, এগুলো যে এইসব প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আপনার ক্লায়েন্ট প্রিফার করবে সেই প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু আপনি বানাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।